অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই বাংলা যুবসাথী স্কিম কিংবা বেকার ভাতা প্রকল্পে অনলাইন আবেদন করেছি। তো আপনি অন স্ক্রিনে তার প্রমাণ দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে সঠিক নিয়মে বাংলা যুবসাথী প্রকল্প অথবা বেকার ভাতা প্রকল্পে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস কত এমবির মধ্যে কিংবা কত সাইজের মধ্যে কিংবা কেবির মধ্যে আপলোড করতে হবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অনলাইন আবেদন হয়ে গেলে আপনি কিন্তু অনলাইনে আপনি আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন যে আবেদনের বর্তমান স্থিতি কী রয়েছে। চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD360 এখানে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো চলুন এখন দেখে নিচ্ছি আমরা বেকার ভাতা প্রকল্প অথবা বাংলা যুবসাথী প্রকল্পে আমরা কীভাবে অনলাইনে আবেদন করব। তো এর জন্য আপনি গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD360 নিউজ লিখে। তো আপনি যখনই গুগলে সার্চ করবেন MD360 নিউজ লিখে প্রথমে পেয়ে যাবেন MD360news.com। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করুন, ওয়েবসাইটে চলে আসবে। এই যে সার্চ বার ডান দিকে উপরে সার্চে ক্লিক করুন, এরপর সার্চ করুন যুব লিখে ওয়াইইউবিএ লিখে যে তীর চিহ্ন এখানে ক্লিক করুন। সার্চ রেজাল্ট চলে আসবে বাংলা যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতি এবং কী কী ডকুমেন্টস এখানে ক্লিক করুন, আর্টিকেলে চলে আসবে। তো এখান থেকে আপনি আরও বিষয় জানতে পারবেন এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপনি আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টসের সাইজ কিন্তু PDF ফাইলে 300 কেবির মধ্যে এবং ফটো এবং সিগনেচার 50 কেবির মধ্যে JPG ফাইলে তা আপনি আপলোড করতে হবে। অনলাইন অ্যাপ্লাই করার যে লিঙ্কটি আপনি নিচে চলে আসবেন। তো নিচে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাও। তো এখানে ক্লিক করে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তার পাশাপাশি অফলাইন ফর্ম ডাউনলোড করতে চাইলে এই যে ডাউনলোড এখানে ক্লিক করে আপনি অফলাইন ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো আমরা যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব। তো পরবর্তী পেজে এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন। এরপর আপনি কোন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে চান যে কোনো একটি মোবাইল নাম্বার বসিয়ে দিন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড কিংবা অ্যান্সার যা দাঁড়ায় তা উল্লেখ করে গেট OTP এখানে ক্লিক করুন। তো এরপর ওকেতে ক্লিক করুন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনার কিন্তু OTP আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, তা আপনি এখানে বসিয়ে দিন। তারপর ভেরিফাই এবং পিন এখানে আপনি ক্লিক করুন। তো প্রথমে আধার কার্ড নাম্বার এখানে আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে নাম, তো আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট কি নামের বানান রয়েছে তা দেখে দেখে ফার্স্ট নেম, মিডল নেম থেকে উল্লেখ করুন, নাহলে ফাঁকা রাখুন এবং লাস্ট নেমে পদবি বসিয়ে দিন। তারপরে যে কিন্তু মোবাইল নাম্বার, এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসাতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার লিঙ্ক সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর ইমেল আইডি, যদি আপনাদের ইমেল আইডি থাকে তো ইমেল আইডি উল্লেখ করুন, যদি না থাকে এটি আপনি ফাঁকা রাখুন। যেগুলো করে স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতে হবে। জেন্ডার, আপনার মেল নাকি ফিমেল নাকি আদার্স যা হয়ে থাকে এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং জেন্ডার উল্লেখ করে দিন। ডেট অফ বার্থ, তো এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দিন। দিন মাস ইয়ার আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট কী রয়েছে ডেট অফ বার্থ তা উল্লেখ করে দিন। ডেট অফ বার্থ উল্লেখ করতে অটোমেটিক আপনাদের 1/4/2026 যে বয়স কত দাঁড়ায় তা চলে আসবে এবং বয়স থাকতে হবে কিন্তু 21 থেকে 40 বছর বয়সের মধ্যে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য। তারপর বাবার নাম, আপনার ডকুমেন্টসে কী রয়েছে বাবার নাম তা বসিয়ে দিন। ক্যাপিটালের সমস্ত ফিল আপ করে নেবেন। এরপর মায়ের নাম কী রয়েছে তা উল্লেখ করে দিন এবং মিস্টার মিসেস লেট মারা গেলে এগুলো আপনি উল্লেখ করবেন না, শুধুমাত্র নাম উল্লেখ করে দেবেন। স্পাউস নেম, বিয়ে করলে আপনি স্বামী অথবা স্ত্রীর নাম উল্লেখ করে দিন। আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন এটি আপনি ফাঁকা রাখুন। ক্যাটাগরি, জেনারেল নাকি SC নাকি ST নাকি OBC, যদি SC ST OBC হয়ে থাকে তো সেই সার্টিফিকেট নাম্বার এখানে বসাতে হবে। আর আপনি যদি জেনারেল হয়ে থাকেন তো জেনারেল উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে সেটিও সিলেক্ট করুন এবং আপনার সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিন। আর আপনি যদি জেনারেল হয়ে থাকেন তো জেনারেল এটা উল্লেখ করে দিন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি সিঙ্গেল নাকি আনম্যারিড নাকি উইডো বিধবা নাকি ম্যারিড নাকি সেপারেট যা হয়ে থাকে আপনি আপনার অ্যাকর্ডিং তা উল্লেখ করে দিন। তারপর যে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে হাউস নাম্বার, তো আপনি আপনার বাড়ির নাম্বার বসিয়ে দিন। 2025-এর যে খসড়া ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ডাউনলোড করুন, সেখানে আপনি আপনার বাড়ির নাম্বার পেয়ে যাবেন আপনার নামের পাশে কিংবা আপনার বাবা মায়ের নামের পাশে। তো সেই বাড়ির নাম্বার এখানে বসিয়ে দিন যা হয়ে থাকে। যদি আপনার জানা না থাকে তো খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করে তা উল্লেখ করে দিন। এরপর ভিলেজ অথবা টাউনের নাম কী রয়েছে তা লিখে দিন। পোস্ট অফিসে আপনার কী রয়েছে তা এখানে লিখে দিন। ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করুন। তারপর আপনি ব্লক এরিয়া নাকি পৌরসভা নাকি কর্পোরেশন তা উল্লেখ করে দিন। এরপর আপনি ব্লক নাকি পৌরসভা, এখান থেকে আপনার ব্লক অথবা পৌরসভার নাম কী রয়েছে তা উল্লেখ করে দিন। তারপর পুলিশ স্টেশন, এখান থেকে আপনি আপনার লোকাল থানা কী রয়েছে তা উল্লেখ করে দিন। যদি আপনার থানা না আসে তো লোকাল যে থানাটি চলে আসবে সেটি সিলেক্ট করবেন। জিপি বা ওয়ার্ড, আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম কী রয়েছে কিংবা ওয়ার্ড নং তা উল্লেখ করে দিন। পিনকোড, আপনার পিনকোড কত রয়েছে বর্তমান ঠিকানার তা উল্লেখ করে দিন। আধার কার্ডে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা দেখে দেখে আপনি বসিয়ে দিন। এরপর মাধ্যমিক মেধা সমতুল্য পরীক্ষা, আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাকি CBSE অথবা ICSE নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন নাকি আপনার বোর্ডের নাম এই লিস্টে নেই তাহলে আপনার আদার্স এটা উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং বোর্ড সিলেক্ট করুন। এরপর রোল নাম্বার, আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট পেয়ে যাবেন, সেই রোল
এবং আপনার নং উল্লেখ করে দিন এবং কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সে পাসিং ইয়ার বসিয়ে দিন। তো সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তো আপনার সর্বোচ্চ যোগ্যতা কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা, যদি মাধ্যমিক পাস করার পর আপনি আর পড়াশোনা করেননি তাহলে এখানে আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস লিখে দিন। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারপর আপনি পড়াশোনা করেননি তাহলে উচ্চ মাধ্যমিক পাস লিখে দিন। যদি আপনি বিএ ব্যাচেলর অফ আর্টস কমপ্লিট করেছেন তারপর আর পড়াশোনা করেননি তাহলে বিএ উল্লেখ করে দিন। যদি আপনি এমএ কমপ্লিট করার পর আর পড়াশোনা করেননি তাহলে এমএ, এটাই আপনার সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা। এক কথা আপনাদের সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা কী রয়েছে তা উল্লেখ করে দিন। আর যদি মাধ্যমিক হয়ে থাকে তো মাধ্যমিকে লিখে দিন আপনার অ্যাকর্ডিং। তারপর পেশা, তো আপনি বর্তমানে কী করেন, যদি আনএমপ্লয় হয়ে থাকেন তো আনএমপ্লয় লিখে দিন, বেকার। যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট লিখে দিন, কিংবা আপনি যে কাজ করে থাকেন বর্তমানে সেটি আপনি এখানে উল্লেখ করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। এরপর নিচে ব্যাংকের নাম, তো আপনি স্টেট ব্যাঙ্ক নাকি কানাড়া ব্যাঙ্ক নাকি সেন্ট্রাল ব্যাঙ্ক নাকি এসবি এক কথায় এইচডিএফসি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম উল্লেখ করে দিন। ব্যাংকের ব্রাঞ্চ নেম তা লিখে দিন এখানে, পাসবই পেয়ে যাবেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে উল্লেখ করে দিন, ব্যাংকের পাসবই পেয়ে যাবেন। ব্যাংকের আইএফসি কোড কী রয়েছে সেটিও আপনি আপনার ব্যাংকের পাসবই পেয়ে যাবেন, তা উল্লেখ করে দিন। তো আপনি কিন্তু এই যে ব্যাংকের তথ্য এগুলি ব্যাংকের পাসবই পেয়ে যাবেন, দেখে দেখে বসিয়ে দেবেন। এবং বলা হয়েছে নিচে আপনি কি সরকারি বৃত্তি কিংবা স্কলারশিপ ছাড়া অন্য কোনো প্রকল্পে টাকা পান কিনা, কৃষক বন্ধু কিংবা লক্ষ্মীর ভান্ডার কিংবা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি। যদি পেয়ে থাকেন এটি ইয়েস করবেন এবং নিচে তার তথ্য উল্লেখ করে দেবেন কোন প্রকল্পের টাকা পান। আর যদি না পেয়ে থাকেন কোনো প্রকল্পের টাকা তাহলে এটি আপনি নো করে দেবেন। তারপর নিচে বেসিক সেভ ডিটেলস, এই বেসিক সেভ ডিটেলসে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে ডকুমেন্টস আপলোড। এখন আমাদের কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, তো দেখতেই পাচ্ছেন ডকুমেন্টসের লিস্ট। এই সমস্ত ডকুমেন্টস আমাদের পিডিএফ ফাইলে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। এর পাশাপাশি ফটো এবং সিগনেচার, আবেদনকারীর ফটো এবং সিগনেচার জিপিজি ফাইলে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে আরও একটি প্রশ্ন, আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে আমাদের যে ডকুমেন্টস আপলোড করব সেই ডকুমেন্টসে কি সেলফ অ্যাটাচড করতে হবে কিনা। আপনাদের এখানে অরিজিনাল ডকুমেন্টস আপলোড করতে হবে, যেহেতু আপনি নিজেই অ্যাপ্লাই করছেন তাই আপনাদের যে অরিজিনাল ডকুমেন্টস সেগুলি আপনি স্ক্যান করে আপলোড করবেন। কোথাও কোনো জায়গায় আপনি সিগনেচার করতে হবে না, আপনাদের সিগনেচার এক্সট্রা করে আলাদা করে আপলোড করতে হচ্ছে এবং ফটো আপলোড করতে হচ্ছে। তাই ডকুমেন্টসে কোথাও আপনি সিগনেচার করতে হবে না, অরিজিনাল ডকুমেন্টস আপনি স্ক্যান করে 300 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন। তো ডকুমেন্টস আপলোড করার জন্য এই যে ডকুমেন্টস টাইপ, এখান থেকে আপনি ডকুমেন্টস সিলেক্ট করবেন। আমার ব্যাংকের পাসবুক সিলেক্ট করলাম। এরপর চুজ ফাইলে ক্লিক করে ব্যাংকের পাসবই প্রথম পাতা 300 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপনি রেডি করে নেবেন। এরপর সেভ ডকুমেন্টস এখানে ক্লিক করবেন, আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এই যে লেখা সবে ওকেতে ক্লিক করে দেবেন, দেখতে পাবেন ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এইভাবে আপনি সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেবেন। যদি আপনি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি এটি এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন, আর যদি না থাকে এটি আপনি ফাঁকা রাখবেন, অপশনাল রয়েছে। এরপর আমরা আমাদের যে পাসপোর্ট সাইজের ফটো সেটি আপলোড করে দেবো। চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের ফটো 50 কেবির মধ্যে জিপিজি ফাইলে আপলোড করে দেবো। সেভ ডকুমেন্টসে ক্লিক করতে আমাদের ফটো আপলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যদি আপনাদের ফটোর ফরম্যাট জিপিইজি হয়ে থাকে তাহলে কিন্তু হবে না, জিপিজি ফাইলে কিন্তু লাগবে, তাহলে কিন্তু আপলোড হয়ে যাবে। আমাদের ফটো আপলোড কমপ্লিট। এরপরে সিগনেচার, চুজ ফাইলে ক্লিক করে এখানে আমরা সিগনেচার টাইপ সিলেক্ট করবো, তারপর চুজ ফাইলে ক্লিক করে আমরা সিগনেচার এটিকে আপলোড করে দেবো। তারপর সেভ ডকুমেন্টস এখানে ক্লিক করে দেবো, আমাদের সিগনেচার আপলোড কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এখন আপনি প্রিভিউ দেখে নেবেন যে ডকুমেন্টস আপলোড হয়েছে কিনা ঠিকঠাকভাবে। এই যে উপরে রয়েছে ভিউ আপলোড ডকুমেন্টস, দেখতেই পাচ্ছেন যে ভিউ আপলোড, এখানে ক্লিক করে আপনি দেখে নেবেন আপনাদের ডকুমেন্টসগুলো সঠিক আপলোড হয়েছে কিনা। এগুলো আপনি প্রথমত দেখে নেবেন ফাইনাল সাবমিট করার আগে। তো আমরা সমস্ত এখান থেকে দেখে নিচ্ছি যে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, এরপর আমাদের যে ফটো সিগনেচার, আমাদের আধার কার্ড কিংবা আমাদের যে ভোটার কার্ড যা যা আমরা এখানে আপলোড করেছি ইত্যাদি, সেই সমস্ত ডকুমেন্টস আমাদের ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা এবং সঠিক আপলোড হয়েছে কিনা। যেহেতু আমাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নেই, আমরা জেনারেল ক্যাটাগরির, তাই এটি আমি ফাঁকা রেখেছি, এটা কিন্তু স্টার মার্ক নেই। যদি থাকে আপনাদের প্রথমে যদি আপনি ফর্ম ফিল আপ করার সময় উল্লেখ করে দেখেন তাহলে আপনি সেই ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। তো এইভাবে আপনি প্রথমত দেখে নেবেন সমস্ত একদা ডকুমেন্ট আপলোড করার পর যে আপনার ফটো এবং সিগনেচার আপলোড হয়েছে কিনা। তারপরে যে রেডি টু সাবমিট, এই রেডি টু সাবমিটে ক্লিক করবেন। তো রেডি টু সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। সেভ ডিক্লারেশন, এই যে বক্স দেখতেই পাচ্ছেন বক্সে আপনি টিকমার্ক করবেন, তারপর ফাইনাল সাবমিট এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে ওকে, ওকেতে ক্লিক করবেন। আমাদের আবেদন কমপ্লিট। আবেদন হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন, তার পাশাপাশি আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি পেয়ে যাবেন। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন প্রিন্ট করে, এবং এটি আপনার কোথাও কিন্তু জমা করতে হবে না। তো অনলাইন আবেদন করলে আপনার কাজ কিন্তু শেষ। এরপর আপনি অনলাইনে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য আপনি ব্যাগ হয়ে আবার চলে আসবেন। ব্যাগ হয়ে আসার পর দেখতেই পাচ্ছেন চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন। এরপর নিচে যায় অ্যান্সার দ্বারায় তা উল্লেখ করে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করুন। তো লগ ইন করতে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। যেহেতু ইতিমধ্যে আবেদন শুরু হচ্ছে, কয়েকদিন পর এখানে কিন্তু স্ট্যাটাস চেক করার অপশন চলে আসবে, তা আপনি কিন্তু জানতে পারবেন। আরেকটি বিষয়, অনলাইন অ্যাপ্লাই করার সময় যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি কয়েক ঘন্টা পর ট্রাই করবেন ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড হচ্ছে কিনা আপনি দেখে নেবেন। যদি আপনি ভুল সাবমিট করে দেখেন এই মুহূর্তে কোনো এডিট অপশন কিন্তু নেই। অনেকে প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন যে আপনি ভুল করে ফেলেছেন,
ভুল করলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। যদি এডিট অপশন দেওয়া হয় তাহলে এডিট করতে পারবেন। যদি আপনি অফলাইনে আবেদন করতে চান, অফলাইনেও নিকটবর্তী ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন। তো আপনাদের অ্যাকর্ডিং একসঙ্গে আপনি দুটো অ্যাপ্লাই করবেন না, অনলাইন অফলাইন দুটোতে ফর্ম পূরণ করবেন না, তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হতেও পারে। তাই আপনি যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করুন, হয় অনলাইন নয়তো অফলাইন। তো এটা আপডেট দেওয়া ছিল। এ নিয়ে মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো দেখুন এবং সুস্থ থাকুন।